নিয়ে তারার লাগে আমি কি না করছি, তারা আমার লাগে অত্যাচার করে, শুধু মারধর করে। কুমিল্লার বুড়িচংয়ে যমজ সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী আজিম হোসেন জনির পরিবারের বিরুদ্ধে। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে 3 শিশু নিয়ে মানবেতর জীবন যাপন করছেন অসহায় হেলানা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার বাক্সিমূল ইউনিয়নের পিতাম্বর গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী হেলানা আক্তার আনন্দপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। 2009 সালে সামাজিক ও শরীয়ত মোতাবেক তাকে একই ইউনিয়নের পিতাম্বর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আজিম হোসেন জনির সঙ্গে 3 ভরি স্বর্ণ ও আসবাবপত্র সহ বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে আলিফের জন্ম হয়। পরবর্তীতে বিদেশ যাওয়ার জন্য জনি স্ত্রীর কাছে 5 লাখ টাকা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরিবারের লোকজন ঋণ করে টাকা পরিশোধ করলে জনি সৌদি আরবে চলে যায়। দেশে ফেরার পর স্ত্রীর গর্ভে সন্তান আসার খবরে শ্বশুর বাড়ির লোকজন গর্ভপাতের চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় হেলানাকে শারীরিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 6 মাস আগে কুমিল্লার একটি হাসপাতালে হেলানা যমজ সন্তান আলভি ও আসপির জন্ম দেন। এরপরও স্বামী বিদেশ থেকে ফোনে মৌখিকভাবে তালাক দিয়ে জানিয়ে দেন যে তিনি আর সংসার করবেন না। হেলানা আক্তার কান্না জড়িত কণ্ঠে তালাশ বাংলাকে বলেন, ভাবছিলাম সন্তানদের মুখ দেখে স্বামীর মন বদলাবে, কিন্তু তা হয়নি। উল্টো তালাক দিয়ে এক প্রকার পথেই ফেলে দিয়েছে আমাকে। বিস্তারিত শুনুন ভুক্তভোগী হেলানার মুখ থেকে। আমার নাম হচ্ছে হেলানা আক্তার, গ্রামের নাম হচ্ছে আনন্দপুর আতাখারা, বাবার নাম আব্দুল সালাম, স্বামীর নাম হচ্ছে আজিম হোসেন জনি, শ্বশুর নাম হচ্ছে মন্ডান মিয়া, আর শাশুড়ির নাম হচ্ছে হাসিনা বেগম, আর নন্দের নাম হচ্ছে রূপা আক্তার। স্বামীর বাড়ি কোথায়? পিতাম্বর। কোন পাড়া পড়ছে? পশ্চিম পাড়া। সব বিদেশে যাইব তো ওরা আমার কাছে চাপ সৃষ্টি করে, সবসময় মারধর করে, অত্যাচার করে, বাপের পেতে টাকা আন, বাপের পেতে টাকা আন, এটা করতে করতে আমি টাকা নিয়েছি, নিয়ে সেরা তখন দিছি দেওয়ানে অঙ্কা ভরা। কত টাকা দিছিলেন? 5 লক্ষ টাকা গেছে বাবার বাড়ি থেকে নিয়ে দিয়েছিলেন? জি। তারপরে 5 লক্ষ টাকা দিচ্ছি দেওয়ানে তারা আমার স্বামী বিদেশে আমার কাছে না বললে চলে গেছে। চলে যান আমার শাশুড়ি নন্দে আমার অত্যাচার মারধর করে ঘর থেকে আবার বার করে দিয়েছে। বাড়ির সমাজে তারা আবার একটা মেল হয়েছে, মেলের মেঝে নিয়েছে, নেওয়ার অফার করেছে কি তার থাক বুঝে টুঝে নিয়ে তারা আমার নিয়ে দিয়েছে, তারা আবার ঘরের মেঝে নিচ্ছে, নিয়ে সেরকম তারা আবার অত্যাচার করেছে। টাকা আনতাম, বাবার তো এটা আনতাম, হেঁটে আনতাম, এটা নিন না, হেঁটে নিন না, এই অত্যাচার জ্বালা। একটা কাজের মেয়ের একটা দাম আছে, আমার তাও দাম নেই। আমার এই ধরনের ব্যবহার আচরণ সবসময় আমার লোক অত্যাচার করে। সুখ শান্তি কী যেন শেয়ার করে আমি পাইছি না। একটা টাকা, একটা হাঁস পোশাক, বিয়ের সময় একজোড়া জুতা পরাই দিচ্ছে, আজ পর্যন্ত একটা জিনিস আমার কোনো গ্রহণ করছে না তারা। আমার এই মাটির নন্দে বেশিরভাগ অত্যাচার, আমার জ্বালা টিকতাম পারি না। আসর সঙ্গে ওও আমার সবসময় মাটির মেঝে জায়গা দিত, আমার সন্তান নিয়ে আমি মাটির মেঝে থাকতাম, আমার কারো কোনো দিনও জায়গা দিচ্ছে না। আমার লোক এরকম আচরণ ব্যবহার করছে থেকে। তারপরে আইসে 2-3 বার আইসে বিদেশ থেকে। ও আমার লেগে, আমার সব ছেলে মেয়ের লেগে একটা কালা সুতো আনছে না, কিন্তু সবার লেগে আনছে। তাকে তারপর মনের কষ্ট নিয়েছি না, তারপর বলি তাকে আমি একদিন ভালো হইব। তারপরেও আমার সন্তানের কুদের আতর ধরে চাইছে না, কুলো লইয়ে চাইছে না। আমার লোকে এই আবার মারধর করে। আমার কারণ কি, হ্যাঁ পরে কি করে আমার সাথে রাতের একটা সময় শুয়ে অপরাধ কেটে যেন একটা মিস কল দেয় বাড়ির জায়গায় কথা। আমার শাশুড়ি শ্বশুর আমি বলি সবসময়, তারা আমার ছেলে আবার বিয়ে করো, তোমার সমস্যা কি? আমার নন্দে কয় আমার বাইরে আবার বিয়ে করাই, তোর তুই কেমনি জৈনের বাদ খাস? আমি আমার দোষটা আপনারা দেখেন নেন, আপনার এটির কিন্তু মায়া লাগে না। এটির পঞ্চায়েত আমার ছেলে সন্তানের কিন্তু টানতে কুলো লয় না। এই মুনির মতন কাম করতে আসি, 3 বেলা রাঁধতে আসি, খাবাইতে আসি, তারা দিতে আসি, তারা কাপড় চৌড়ো দিয়ে দিতে আসি, সব কিছু করতে আসি, আমি সব কিছু তারা রেডি রহি। তারপরেও আমি আমার লই খাইতো না, আবার বিয়ে করাইব। আসছে আইয়া পরে আমার কয় আমার শাশুড়িরে ফাটাইছে। আমি তো বাপের বাড়ি সারাটা বছর আমার বাপের বাড়ি ফেলাই রে, তো আমি শ্বশুর আমি বিদেশ দেওয়া না, আবার শাশুড়ির ফাটাইছে। শাশুড়ি আমার নিয়ে গেছে। ওরা আমার ভাই আবার ফোন দিছে মেম্বর রে, আমার মেয়ে আমার বোনের নিতে হয়েছে অঙ্কা দিতাম নি।
তারপর আমার বাইক মেম্বারকে দাও কোনো সমস্যা হতো না ইতা করে আমার নিচ্ছে নিয়ে সেটা বাচ্চাটা গর্ব হয়েছে গর্ব কয় বাচ্চা নষ্ট করলে লইয়া খাইলাম নাহলে লইয়া খাইতাম না তুই তো আমার শাশুড়ি ননদ সবাই আমার মারধর করছে অত্যাচার করছে আমার অন্য দাগ আছে গায়ের মাঝে আঘাত আছে আমার বেশি অত্যাচার করছে আমাকে হোর কয় 1 মাসে তোর 5 দিনে আমি টাইম দিচ্ছি তুই যদি না বাচ্চাটা না নষ্ট করস তোর আমি মাইরালাম গলাতে ফাঁসিতে মাইরালাম রাতের 1-1:30 সময় আমি ডরও কইছি গীতা আমি কই না আমি সকালবেলা বলবো এই কথা ঘরে কয় সকালবেলা 10টা-11টা বাজে গেছি গে ও বলছে তাকে না তারপরে ইতাকেই আমার কয় আমার নন্দে আমার শাশুড়ি শ্বশুর আমারে মারধর করে শুরু ধরে হেয়ার চাইয়া অত্যাচার করে আবার আমার ঘর থেকে বার করে দিছে পিঠে তা সিজার হয়েছে বা আমার বাপ মা টাকা পয়সা দিছে তখন আমার বাপ মা টাকা পয়সা দিয়ে আবার আমার এই বাচ্চা দেশ হয়েছে তার উদ্দেশ্য মানে বাচ্চা নষ্ট করলে লইয়া খাবে নাহলে কারণ কি তো 6 মাস পরে বাচ্চা আবার নিবে এখন যে বাচ্চা হয়েছে তারা কি বলতেছে তারা বলতেছে কয় লইয়া খাইতাম না বাচ্চা নষ্ট করলি না কেন মারলি না কেন তারপরে আমার কয় আমার বাচ্চাটা মাথা ছাড়াইব বাচ্চাটা লয়ে গেছে ইতা করে নিয়েছে বাজারও নিয়ে সেরা একটা বিষের বোতল কিনছে আমার বাচ্চা দেখছে বিষের বোতল দেখে বেরিয়ে কোনো গুঞ্জালাইছে গুঞ্জে সেরা বাড়িতে আনছে আনে এসে আমার হিতানে রাখছে রাহনে হিতানে রাখলে তারপরে আমি এবার তারা ঘুমায় না তারা ফুটোকে লইয়ে খেত না তারা হচ্ছে না করে আমি তারা আজকে ঘুমায় না কি রে কারণ কি আমি কই মনে মনে কই আমিও ঘুমাইতাম না আমি তারা কিতা করে তারা সে শুধু কত পর বিষের বোতলটা লয় আবার আমি দেখলে গুল্লে রায় ইটা করতে সারা রাত গেছে তারপর আমি আপনাদের সারা রাত ঘুমান না কি রে রাতের 1-1:30 বেজেছি ঘুমান না কি রে কোন না ইয়াকে তা না তুই ঘুমা আমরা ঘুমাইতাম না আমরা মন ছেলে না ঘুমাই ইটা কইছে কখনো পরের দিনকে তারপরে তো খাবাইতে পারছে না বিষ মনে হচ্ছে ঘুমাইলে আমার বিষটা মুখ দিয়ে রাখবো তো আমিও ঘুমাইছি না ওরা আবার এর 2 দিন পরে আমার ফুতে আমার ঘুমায় ইয়াকে তো না আমার বড় ছেলেটা ঘুমাইতে আছে তো আমিও শুয়ে রয়েছি করতে এবিটি আইসি আইয়া আমার কয় ইয়াকে তানা কইলো ওই ইয়াকে তানা তুই ঘরতে বাড়িয়ে যা আমাকে কি রে আমি কি অন্যায় করছি না তুই ঘরতে বাড়িয়ে যা ইটাবে আমারে ইয়াকে টেনা ফেসা দিছে মুখের ভিতরে গলা চিপ দিচ্ছে ওপর ফাঁকার মাঝে ইয়াকে তার উল্লা টাঙ্গাইছে ফাঁসি দন লেগে আমি আমার ছেলে ঘুমোতে উঠে ওপর সিগারেটটাছে আমি যে সিগারেটটাছি মোহ ধরে রাখছে ছেলে সিগারেটটাছে অবশ্য গ্রামের মধ্যে সব এক হয়ে গেছে আমি হাসপাতালে থেকে আমরা সিজারের থেকে আইসি আর পরের দিনকে তারা কাছে সেল হয়েছে বিদেশ তো বিদেশ থেকে কেমনি ডিভোর্স দেয় তো আমার কয় পরের দিনকে হাসপাতাল থেকে আইসি আওনা পরে 2-3 দিন পরে ডিভোর্স পাঠাই দিচ্ছে ডিভোর্সের সই দিছি আমি কেন সেতাম সেল হয়েছে বিদেশ আমার 3টা বাচ্চা সাল্লা দিলে আমি আমার ভবিষ্যতে সেটি আমি কেন ডিভোর্স দিব আমি কেন সাইন দিব আমি সাইন দিছি না এখন আপনি কি চাচ্ছেন বলেন আমি কি চাচ্ছি আমি চাই স্বামী অধিকার আমি স্বামী আমি ফিরে চাই স্বামী সংসার আমার যাইতেছে আমার ছেলে মেয়ে হ্যাঁ পরিস্থিতি আমি চাই আমি বড় হইতে এখন ছেলে মেয়েদের খরচ বহন করে কিনা সব আমার বাপ ভাইতে সবাই দিতে আছে আমার বাপ ভাই তার কারণ আমার বাপ ভাই তো শেষ হেলেনার ভাই জামাল হোসেন ও বোন মমতাজ বেগম বলেন পরবর্তীতে আমি করে মামলা যাই যখন ডিভোর্স আসার পরে যখন ডিভোর্স আমি দেখি তখন আমি সাথে সাথে মামলা যাই মামলা যায় অ্যাডভোকেট ফারুক সাহেবের কাছে আমি মামলা দেই এখন বর্তমান মামলা অ্যাডভোকেট ফারুক সাহেবের কাছে আছে মামলা চলমান এখন তারা আমাকে এ পর্যন্ত প্রায় মামলা হয়েছে প্রায় 4 মাস হয়ে গেছে 4 মাস হয়ে গেছে 4 মাসের মধ্যে এখনও আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারি না কোনো ওয়ারেন্ট বাড়ি করে নাই আসামিকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই প্রথম দ্বিতীয় ডেটে আমরা কোর্টে উঠছিলাম তারপর থেকে আমরা আর কোনো কোর্টে ওঠার সুযোগ পাইনি পরবর্তীতে যে ডেট পরে পরবর্তীতে ডেটে আমরা যাওয়ার পরে আমাদেরকে উনি কোর্টে আর তুলে নেয় না তুলে আমাদেরকে ওনার অফিসে বসায় রাখছেন বিগত কমসে কম 3 ঘন্টা থেকে 4 ঘন্টা দিনের 2:30 বাজে বাদী পক্ষের উকিল আসে ফারুক সাহেবের চেম্বারে আমার উকিল হলো ফারুক সাহেব বিবাদী পক্ষের উকিল নিয়ে ফারুক সাহেবের চেম্বারে আসে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে তোমরা শেষ হয়ে যাও তোমরা কাবিন পাইবা কাবিনের বাইরে কিছুই পাইবা না আর বেশিতে বেশি পাইলে তোমরা বাচ্চার কিছু খরচ পাইবা তোমরা ঘরে চলে যাবে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না কে বলছিল এটা বলছে বিবাদী পক্ষের এক মহিলা উকিল সম্ভবত ওনার নাম শাহানারা বিবাদী পক্ষের উকিল যিনি উনি হলো শাহানারা একটু মোটা করে বাড়ি নাকি সদর রসুলপুর সেই সম্মতি ওনার বিবাদীর পক্ষের যে উকিল যে কথাগুলো বলছে আমার আইনজীবী আমাকে সে ব্যাপারে আমাকেও সম্মতি করতেছে যেমন তোমরা শেষ হয়ে যাও মানুষের কাছ থেকে আমি জানতে পারছি তারা বলছে যে না
যেটা তুমি আইনের আশ্রয় নিছো, আইনে তোমাকে সমাধা দিবে, তুমি আইনের আশ্রয় পর্যন্ত থাকো। সবাই বলছে যে তোমার আইনের প্রক্রিয়া তুমি চালু রাখো, আইন তোমাকে একটা পর্যায়ে তোমার বোন বাগিনা, যেহেতু ছোটো বাচ্চা নাবালক, হ্যাঁ, এরা ভবিষ্যৎ আছে, এরা পিতৃর পরিচয় পাবে, একটা বাচ্চা পিতৃর পরিচয় না পাইলে তাই নিঃস্ব হয়ে যায়, ঠিক আছে। পিতৃর পরিচয়টা সবচেয়ে বড়, তার পিতৃর পরিচয় পাইতে হলে তোমাকে একটু ধৈর্য ধরে তুমি আইনের প্রক্রিয়া তুমি চালু রাখো। বাচ্চাটি হয়েছে যা 6 মাস, এই 6 মাসের ধরে কইলাম আমরা 2টা বইনে হের লগে লগে খাটারি, বাচ্চাটির লগে লগে পাশাপাশি খাটি। আর এই কয়দিন আগে আবার বাচ্চাটা নিউমোনিয়া এসে টাউরিগা হাসপাতাল ভর্তি আসলাম আমরা 3 দিন এই বাচ্চাটা লইয়া। এই কইলাম একটা টাকা পয়সা মানে হ্যাঁ রিং দিছি, হ্যাঁ অন্য কিছু ভাবে কয় না আমি এই সংসার করতাম না, আমরা কেন টাকা দেন। এটা লইয়া আমরা অনেক টাকা পয়সা গেছে হাসপাতাল, এরপরে আইসি আইসে এই দুধ মুখ দেয় রাইতের 7টা 8টার দিকে জেলবার যেটা ডাক্তারে সব রকমে আমরা কইলাম চাইতে আসছি, অসুখে বিসুখে টাকা পয়সা অনেক কিছু লইয়া আমরা এই বাচ্চাদের প্রতি আসছি। এই 2 দিন পর আমি বাড়িতে আসছি, 2 দিন পর বাচ্চাটা হওয়ার পরে তারা কি বলতেছে? হ্যাঁ টাকা পয়সা খরচা তো দিচ্ছে না তারা, এরপর তারা মানে বলতেছে হ্যাঁ লইয়া খাইতে না। অঙ্ক ওইসে জানি অঙ্ক তো আমরা চাইতেছি আমার বোনের আমরা কতবার মেল দরবার করছি, আমার স্বামী গিয়ে দিয়ে এসছে, এরপরে মেম্বার দিয়ে এসছে, মেল দরবার হয়েছে অনেক কিছু, অনেক পরও আমরা চাইছি আমরা বোনেরা নিয়ে খাবাইতাম বিল্লা, তারা একই কথা, তারা সংসার করতো না। জনি কইতেছে আমি এই বেডে সংসার করতাম না। এলাকার গণ্যমান্য ব্যক্তি কিরণ অহেদ মাস্টার, স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিক সহ প্রতিবেশীরা বলেন, তাতে আমি অত্যন্ত মর্মাহত। আমি চাই প্রশাসন যাতে এইটাতে হস্তক্ষেপ করে অতি সত্বর এটার একটা সুরাহা করে। হেলেনা বেগম তার 3টা সন্তান নিয়ে মানবতর জীবনযাপন করতেছে। আমি আশা করব অতি সহসা যাতে প্রশাসন এটাতে হস্তক্ষেপ করে এটাকে একটা সুরাহা করে দেবে। বলারামপুর আবাদ মিয়ার বাড়িতে আমরা বসছিলাম সামাজিকভাবে, ওই অনুষ্ঠানে মানে ওই সালিশে ছিল আমাদের বিএমপির সভাপতি রবিজ ভাই ছিল, আমাদের বিএমপির সেক্রেটারি সুলতান ভাই ছিল, আমাদের সাংগঠনিক বাবুল কাকা ছিল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল। ছেলের বাবাকে আমরা বসছিলাম আর কি, আবাদ ভাইকে নিয়ে ছেলের বাবা সহ গার্জিয়ান সহ এই ব্যাপারে কি করা যায়। তখন ছেলের বাপে আমাদের সাথে একটা কথাই বলছে যে ছেলেকে মেনে নিবে আর কি, ছেলের নায়নাতকুন নিয়ে ছেলের সাথে কথা বললে আমাদেরকে জানাবে। কিন্তু ছেলের সাথে কথা বলার পরে ছেলে বলছে যে যত টাকাই লাগুক টাকার বিনিময়ে আমি ডিভোর্স আমি তো ডিভোর্স দিয়ে দিছি, যদি টাকা লাগে টাকা দিয়ে দেব, এরা টাকার অফার দিচ্ছে। এই 3টা সন্তানকে এতিম কইরা মানতে চায় না। এবং লুক মারফত জানতে পারছি, বলতেছে যে এই মামলার পিছনে যত লক্ষ টাকা নষ্ট করা লাগে করব, তারপরে আমি এদেরকে মানব না। সে তো বাহির থেকে ডিভোর্স পাঠাইছে, এটা সম্ভব না। তো আসলে এই ডিভোর্স পেপারটা সে কিভাবে বাহির থেকে একজন প্রবাসী লোক বাংলাদেশে তার ওয়াইফকে ডিভোর্স দিতে পারে, এটা আমার বোধগম্য না। কিন্তু তার মা বাবার সাথে কথা বলে জানতে পারছি সে কিন্তু দেশে আসে নাই। এই বাচ্চা হওয়ার পরে এই সিজারের লাস্টের সে 2টা বাচ্চা হওয়ার পরে এই পর্যন্ত তার শ্বশুরবাড়িতে নিয়ে আসছে, কোনো খোঁজ খবর টাকা পয়সা চিকিৎসার থেকে ধরে কোনো কিছুই দেখাশোনা করতেছে না। তখন আমরা সামাজিকভাবে বৈশা এই বাচ্চার দাদা যে আছেন ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার তো আওলাদ, এই 3টা বাচ্চা তো আপনার আওলাদ, আপনি কেন কোনো খোঁজখবর নেন নাই? কয় না, আমার বাহির থেকে আমার ছেলে নিষেধ করছে, এই জন্য আমি কোনো খোঁজখবর নিতে পারি নাই। জানতে হয়েছে যে 12 বছরে বিয়ে হওয়ার পর থেকে হেওয়া করে জায়গা ইয়াতে না জায়গাতে না এনে ফাড়াই দেয়, টাকা পয়সা দিও আমার যেন অত্যাচার করে বাড়িতে। আমরা এটা জানি আর কি। আমরা অনেক চেষ্টা করছি আমার বাতিজির ভাত খাওয়ানোর জন্য, তারা কদিন পরে পরে আইয়া টাকার চাপ দিয়ে টাকা নেয়, কিন্তু বাতিজিরেও নিয়ে আবার দিয়া যায়। দিয়ে যাওয়ার পরে এই বাতিজি অনেক চেষ্টা করছে খাইতো, আমরাও চেষ্টা করছি খাওয়াইতাম, কিন্তু হেরা এটা মানতে এসে না। এটি করতে করতে 3টা বাচ্চা জন্ম দিছে। দেওয়ার পরে কিছুদিন আগে আবার টাকাও নিছে 5 লাখ বিজয় যাইব কইয়া চাপ দিয়া আমার ভাইয়ে দিছে। দেওয়ার পরে এই টাকা খাইয়া এখন আমার বাতিজিরে ফাড়াই দিছে আমার বাড়িতে। ফাড়াই দেওয়ার পরে এখন আমার বাতিজি অসহায় আছে। আমি মিডিয়ার কাছে এটার
সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। মিডিয়া যেমন এটা সুষ্ঠু একটা তদন্ত করে বিচার করা যায়, আমার ভাতিজি অসহায়, একবারে অসহায়। বাক্সিমল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, সামাজিকভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিষয়টি এখন আদালতে বিচারাধীন। এ বিষয়ে স্বামীর মা হাসিনা বেগম মোবাইল ফোনে তালাশ বাংলাকে বলেন, হালানার আচরণ ভালো না, তাই ছেলে সংসার করবে না। ভরণ পোষণ প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। আজিম হোসেন জনি আমার ছেলে। কোন দেশে থাকে? সৌদি থাকে। হেলেনাটা বিয়ে করে করবো। শুনেন, সামাজিক ভাবে আমরা প্রথমে চাইছিলাম, আমার ছেলে তো খাইতো না, তাহলে আমরা সামাজিক ভাবে চাইছিলাম। খাইতো না কেন? আমার কথা শুনে না, হুরুর কথা শুনে না, নিজে নিজে বাসের বাড়িতে গিয়ে তাহলে কি এইসব মহিলা লইকে খাওয়া যায়? আমরা চেষ্টা বহুত করছি, বুঝছেন। ছেলে যদি না খায়, এটা কি জোর করে খাওয়ানো যাবো বলেন? আমি যদি বাচ্চাগুলা কি খরচ চালাচ্ছেন? বুড়িচং থানার ওসি আজিজুল হক তালাশ বাংলাকে বলেন, মামলাটি আদালতে বিচারাধীন। পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেছে এবং আইনি সহযোগিতা অব্যাহত আছে।